ছুটিয়ে দিবে বাংলা। মুজিবের ৩২ নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়ায় দিতে হবে। আগামী দিনের বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আসবেন এটাকে পালন করবেন। এটা বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ প্রত্যেকের জন্য উপকারী একটা সিদ্ধান্ত। দর্শক, একটা বিরাট সুখবর এবং বাংলাদেশের জন্য এটা একটা চমৎকার আলামত যে শেষ অবধি সরকার জোরালোভাবে চেষ্টা করছে এবং হয়তো করে ফেলবে। ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমাদের স্বপ্নগুলো সত্য হচ্ছে, আমাদের গাছগুলোতে ফুল ফুটছে। আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম এগুলো হচ্ছে। বাংলাদেশের চীন দেখে ভারত এবং সেই ভারতের বর্ডার ফোর্সের জন্য অস্ত্র কিনছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে। They don't like that at all. So this is like আমরা এটাই চাই, if you fuck with me I'll fuck with you too. Is the simple answer. এবং এটাই হওয়া দরকার ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের পলিসি, আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না। রতন ছিলেন আর উনি ইউনুসের ছিলেন, এটা ইউনুসের মনে বলে একটা ছক বেঁধে রাখছে। কারণ বললেন না উনি একজন অর্থনীতিবিদ, নবেল তো পাইছে পরে। ইউনুসকে বুঝতে হলে সেই জ্ঞান আপনার থাকতে হবে। ইউনুসের চলন বলন, ইউনুসের পরিবেশ পরিস্থিতি আপনার আমার সাথে মিলবে না। বিচারপতি এবার তোমার বিচার হবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলা। মুজিবের ৩২ নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়ায় দিতে হবে। শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা আরেকবার দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে। আমি বলে থাকি জাতিসংঘ, ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব। জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না, অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ। গাজাতে বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন নয়? কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন নয়? চায়নার উইগুরে মুসলমানদের হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন কেন নয়? আমরা জানি মানবাধিকার কমিশন কেন। আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাদেম কাফেররা বক্তব্য দিবে, তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে। খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে, জিহাদের কথা যারা বলবে, জঙ্গি তকমা দিয়ে তাদের কারাগারে বন্দী করতে চায়, আর সুযোগ দেওয়া হবে না। কোন একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলা। যারা শরিয়া রাষ্ট্র চায়, যারা জিহাদে বিশ্বাসী, তাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে। আর যারা বুলেট নয় ব্যালটের পূজারি, ওইসব পীর আর মৌলবীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে। তারা মডারেট মুসলিম না, মুনাফিক মুসলিম। প্রিয় ভাইরা, জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে? টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করতে, জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে। আর পশ্চিমাদের পাঁচটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে। সেজন্য আমি বলবো, মুজিবের ৩২ নাম্বার যদি ভাঙ্গা যায়, প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়ায় দিতে হবে। এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দেবার ন্যারেটিভ তৈরি করে। জঙ্গি, আমি বলি জঙ্গি খারাপ না, জাং থেকে জঙ্গি। জাং মানি যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা। উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে, সেটা কি সন্ত্রাসী বিমান? না। যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা, মুক্তিযোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা। এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায়, জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য। তা মেনে নেওয়া হবে না, বরদাস্ত করা হবে না। এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনূসকে বলছি, কান পেতে শুনে রাখুন, আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না। অনতি বিলম্বে উলামায়ে কেরামকে জঙ্গি তকমা দেওয়া বন্ধ করতে হবে। যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে। আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে, নতুবা আমরা মাছ তুল যমুনা দিতে বাধ্য হব। দর্শক, একটা বিরাট সুখবর এবং বাংলাদেশের জন্য এটা একটা চমৎকার আলামত যে শেষ অবধি সরকার জোরালোভাবে চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে এবং হয়তো করে ফেলবে। ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমাদের স্বপ্নগুলো সত্য হচ্ছে, আমাদের গাছগুলোতে ফুল ফুটছে। আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম এগুলো হচ্ছে। বিএনপি আমাদের গাছগুলোর গোড়ায় বীজ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পানি দিয়ে আমরা গাছগুলোকে সতেজ করছি। দর্শক, জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন এটা একটা জরুরি দাবি ছিল, যে বিএনপি এতদিন ঠিকই রাখতে পেরেছে, কিন্তু আর পারছে না। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার ডেট ফাইনাল, এই কয়েক মাসের মধ্যে সব শেষ। নতুন ভিপিজিএস পাবেন, হলে ভিপিজিএস পাবেন। এরপর ডাকসু নির্বাচন, এই যে রুয়া নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন নির্বাচন, জামাতপন্থীদের বিজয় হবে এটা দেখে ঠেকিয়ে দিয়েছিল, কিন্তু পেরেছে, হচ্ছে। কিন্তু এবার এর মানে কিচ্ছু বিএনপি ঠেকাতে পারবে না।
রুয়া নির্বাচন ঠেকাতে পারেনি, ডাকসু রাকসু ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে পারছে না, এবার নিশ্চিত যে হবে। এইভাবেই স্থানীয় সরকার নির্বাচন আগেও এটাও ঠেকাতে পারবে না। সরকার এখন এই বিষয়ে বদ্ধপরিকর, জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সরকার আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা থেকে ফিরে আসেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা মহা সুখবর। দর্শক, রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে। আসিফ মাহমুদ, এখন রাজনৈতিক দলগুলো একমত হওয়া বলতে কি বোঝায়? এবার আসেন, ওই যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, বিএনপির আপত্তি সত্ত্বেও ঐকমত্য কমিশনে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে না, ওরকম যে বিএনপি বাদে সব দল আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, সব দল। তো বিএনপি একার কথায় কি ঐকমত্য ঠেকে থাকবে? বোঝা যায় যে ঐকমত্যের যে থিওরি এই সরকার নিয়েছে, যে দুই একটা দল বিরোধিতা করলে ঐকমত আটকে থাকে না, অধিকাংশ দলের মতামত নিয়ে সরকার একটা সিদ্ধান্তে আসতে পারে, যেটাকে ঐকমত বলা হয়। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকার সেটা করতে পারে। আসিফ মাহমুদ আবারও সেই ইঙ্গিত দিয়েছে। বিএনপি চমৎকার মারা খাচ্ছে। দেখেন কি হবে আমি একটু বলে দিই। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন হবে, সেখানে বিএনপি গোহারা হারবে, জামাত শিবির জিতবে, জামাতপন্থী শফিকুল ইসলাম, মাসুদ নুরুল ইসলাম বুলবুল এরা জিতবে। সারা দেশে মেসেজ চলে যাবে যে বিএনপি ধ্বংসা, বিএনপি ভুয়া, বিএনপি কোথাও জিততে পারে না। এরপরে হবে ডাকসু নির্বাচন, এরপরে ডাকসু নির্বাচন, কোথাও বিএনপির জেতার কোনো আলামত নাই। জিতবে কারা? জিতবে শিবির, এনসিবির ছেলেরা, বৈষম্য ছাত্র আন্দোলন বা স্বতন্ত্ররা। আর স্বতন্ত্র জিততে বুঝবেন যে ওটা এক প্রকার শিবির, এটা বিএনপি বলবে, ছাত্রদলাই বলবে। স্বতন্ত্র কেউ জিততে দাঁড়ালে বললো ও শিবির। ওরা যত শিবির জিকির করবে, শিবির তত বেশি জিতবে, কেউ ঠেকাতে পারবে না। সারা দেশে মেসেজ চলে যাবে যে বিএনপি কোনো ভোট নাই, বিএনপি ধ্বংসা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, সারা বাংলাদেশ সেদিকে যায়। 18 সালে ডাকসু নির্বাচন যদি হাসিনা না দিতেন, হাসিনা পতন হয়তো বা হতো না। এই জন্য কোনো ক্ষমতাসীনরাই ডাকসু নির্বাচন দিতে সাহস করেনি অতীত, কারণ ডাকসু জাতীয় রাজনীতি ঘুরিয়ে দিতে পারে। ডাকসুর শক্তি অনেক। দর্শক, তো এই যে আলামত গুলো দেখছেন, এগুলো বিএনপি ধ্বংসের আলামত। আমাদের জন্য সুখবর যে না, বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে, নতুন বন্দোবস্তের রাজনীতি হবে, পুরনো লুটপাটের চাঁদাবাজির বন্দোবস্ত চলছে না। আসামির কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের 40 মিনিট 2 হাত পেছনে নিয়ে পড়ানো হয় হাত পড়া। পুরো 40 মিনিট খায়রুল হক কিভাবে আসলেন, কিভাবে ওই আদালতে অবস্থান করছিলেন আদালত কক্ষে, এবং তারপরে গেলেন, তার ভিতরে কি কি হলো পুরো বর্ণনা আমি করলাম। রাত 8টার সময় তাকে আনা হয়েছে এবং 9টার দিকে তাকে কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়। এই সময়কালে একটা বর্ণনা। তা আমি দুটা জিনিস দেখলাম। একটা হলো জাতীয়তাবাদী আইনজীবী দলের সদস্যরা ছিলেন, তারা স্লোগান দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, উচ্ছৃঙ্খলতা করেননি। দিনের বেলায় যদি আনা হতো তাহলে এইটা কন্ট্রোল করা যেত না। সেই কারণেই সম্ভবত এই সময়টা বেছে নেওয়া হয়েছে, যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়। আসলে এবিএম খায়রুল হক, মানে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে দেখেন, এটাও একটা ভয়ঙ্কর একটা স্মৃতি, একটা দগদগে ঘা বা একটা কলঙ্ক, যে একজন প্রধান বিচারপতিকে আজকে আসামি করা হয়েছে। আজকে একজন প্রধান বিচারপতিকে কাঠগড়ায় তোলা হয়েছে আসামি হিসাবে। আজকে একজন প্রধান বিচারপতিকে হাত 2 হাত পিছনে নিয়ে অন্যান্য অপরাধীদের মতন করে হাত করা পড়ানো হয়েছে এবং হাত পেছনে ছিল। আজকে একজন প্রধান বিচারপতিকে যে এইসব কথা শুনতে হলো, যিনি রায় দেন অনেক অধস্থন একজন বিচারকের সামনে বা ম্যাজিস্ট্রেটের সামনে, তাকে মাথা নিচু করে দাঁড়ায় থাকতে হবে। তিনি ম্যাজিস্ট্রেটের দিকে তাকাইছিলেন, আবার মাথা নিচু করেছিলেন, চোখে মুখে বিষণ্ণতা। আজকে কি চট থাপল লাথিকতা কিছুই কেউ মারিনি, এবং তারা বলেছেন যে আমাদের নির্দেশ আমরা অসম্মান করবো না। কিন্তু খায়রুল হকের যে অপরাধ, ত্রয়োদশ সংশোধনী বাতিল করলেন, তো মানে শেখ হাসিনা সেটাই করলেন কেন? তারা তো সিদ্ধান্ত নিতে পারতেন তো না। এটা তো আদালতের উপর ভর করেই শেখ হাসিনা তার ফ্যাসিস্ট শাসন চালাই গেছে, এটা বোঝা দরকার। এটা ছিল একটা ছুতা, সেই ছুতাটা তৈরি করে দিচ্ছে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এবং তার কারণে আজকে ফ্যাসিস্ট শাসন, তার কারণে গণতন্ত্রের মৃত্যু, নির্বাচনের মৃত্যু, হাজার হাজার মানুষের মৃত্যু, এই যে দুঃশাসন, আয়নাঘর, গুম, খুন, হত্যা, সব কিন্তু মূল কারিগর হচ্ছেন এবিএম খায়রুল হক। তার ওই এক রায়ের ফলে পুরো বাংলাদেশের ইতিহাসের মানচিত্র পাল্টে গেল এই অর্থে, অর্থাৎ রাজনৈতিক ইতিহাসকে তিনি পাল্টে দিলেন। একটা গণতন্ত্রের উত্তরণের একটা ধারা তৈরি হচ্ছিল, যদিও আওয়ামী লীগ এবং বিএনপির দুই দলের টানাপোড়েনে টিকায় রাখা খুব কঠিন হচ্ছিল। তারপরেও একটা ভঙ্গুর অবস্থায় হলেও সেখান থেকে হয়তো আস্তে আস্তে উত্তরণ ঘটার একটা সম্ভাবনা ছিল। কিন্তু তার চিরমৃত্যু ঘটা দিল শেখ হাসিনা। কিভাবে ঘটালো? ওই যে এক রায়, সংবিধানে ত্রয়োদশ সংশোধনীটা বাতিল করলো, জালিয়াতির আশ্রয় নিয়ে বললো যে এটা অবৈধ, এই যে বিধানটা, এটা বললেন তিনি অবৈধ, এটা থাকতে পারে না, গেল বাতিল হয়ে। তারপরে দলীয় নির্বাচন, দলীয় শাসন, বিএনপি সহ বিরোধী দলদের প্রতিবাদ আন্দোলন, একবারই শুধু অংশগ্রহণ, সেটাও তো ততক্ষণে তো ফ্যাসিস্ট শাসন পেয়ে বসলো। তখন বেনজিরের মতন এই জিনিসপত্র পয়দা হতে থাকলো। এরকম অনেক প্রশাসনে সব আওয়ামী লীগ, সব জয় বাংলা, সব জয় শেখ হাসিনা, সব আওয়ামী লীগ, কি সচিব, কি পুলিশের আইজি, ডিআইজি, সব আওয়ামী লীগের আওয়ামী লীগ। তখন আর বিরোধী দল বলে কিচ্ছু থাকলো না। এই যে পরিস্থিতিটা তৈরি করা, তার কারণে হলো এবিএম খায়রুল হক। ওই দিন বিচার বিভাগকে যদি তিনি শক্তভাবে নেতৃত্ব দিতেন, তিনি বলতেন যে আমাদের এই ভঙ্গুর গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরো 5 টার্ম চলবে, তারপরে আদালত বুঝবে যে এটা কি থাকবে কি থাকবে না। এই দৃঢ় একটা অবস্থান যদি নিতেন, এসকে সিনহা একটা পয়েন্টে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে তিনি একটা অবস্থান নিয়েছিলেন, কিন্তু সেটা অনেক পরে, এবং তার
কিভাবে বলি হতে হলো এবং শেখ হাসিনাই নিজে হাতে বলি দিলেন, এটাও একটা কলঙ্ক ইতিহাস। তার চেয়ে এটা তো ধরেন শেখ হাসিনা তার নিজের শাসনকে আরো তম্পোক্ত হয়ে গেছে, কিন্তু শুরুতেই যদি এবিএম খায়রুল হক দেশের গণতন্ত্রকে যদি বাঁচাতেন, নির্বাচনকে যদি বাঁচাতেন, আজকে তিনি ইতিহাসের আস্থা করে পড়তে হতো না। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধান বিচারপতির এইভাবে হাত পাড়া পড়ানো হয়নি, এইভাবে রাতের বেলা আদালতে তোলা হয়নি। বিদ্যুৎ চলে গেছে, টর্চের মোমবাতি জ্বালিয়ে এবং মোবাইলের যে টর্চ লাইট, সেই টর্চ লাইট চালায় আদালতের কার্যক্রম পরিচালনা করতে হয়েছে, কারণ ওই এবিএম খায়রুল হক কে রক্ষা করতে যায়, অর্থাৎ আপাতত আদালত চত্বরে যাতে সে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি না হয়। আইনজীবীরা বলেছে যে তাকে যদি জামিন দেন তাহলে মানুষ খুশি আছে, তাহলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, ফলে নিরাপত্তার জন্য তাকে কারাগারে রাখেন। বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি সংবিধানের রক্ষক, তিনি ভক্ষক হয়ে ভয়ঙ্কর একটা দুঃশাসনের একটা সূচনা বা পথ তিনি তৈরি করে দিলেন এই এবিএম খায়রুল হক। বলেন, আমি এই জন্য বলি তো যে এবিএম খায়রুল হককে যদি 7 বার আপনি ফাঁসি দেন, তারপরে তার অপরাধ শেষ হবে না। কিভাবে শেষ হবে? একটা আপনি দেশের গণতন্ত্রকে আপনি শেষ করে দিলেন এক রায়ের মধ্য দিয়ে। আপনি জানেন শেখ হাসিনা কি চাচ্ছে, সে চাচ্ছে যে আর যাতে বিএনপি আমার ক্ষমতায় না আসতে পারে এবং তার যাতে ক্ষমতা চিরস্থায়ী হয়। আপনি সেই পথে আপনি পা বাড়া দিলেন। তারপরে কি হলো? কত নির্লজ্জের মতো সেখান থেকে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর তিনি এর অবসরে যাননি, তিনি আইন কমিশনের প্রধান হিসেবে তিনি এই সরকার অর্থাৎ বিগত সরকার পতনের আগ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। তার মানে তখনও তিনি চাকরিরত ছিলেন, প্রধান বিচারপতি পর্যন্ত তিনি চাকরি, বেতন, ভাতা, সুযোগ সুবিধা সব পাইছেন। তারপরে আইন কমিশনের প্রধান হিসেবে সেই ভাতা, সুযোগ সুবিধা নিয়ে তিনি চলছেন। দেখেন কত বড় অসৎ লোক, একটা অসৎ লোকদের কারণে আজকে বাংলাদেশের গণতন্ত্রের ক্ষতি হলো, রাষ্ট্রের ক্ষতি হলো, মানুষের ক্ষতি হলো। কত মানুষ এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে যে নির্মম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে শেষ হয়ে গেল। বাংলাদেশে আজকে রাজনীতি একটা ভারসাম্যহীন অবস্থা হয়ে গেল। হাসিনা চলে গেল দিল্লিতে পালায়, আরেক নেত্রী ঠিক মতন তাকে জেল খাটানো হলো, তাকে চিকিৎসা দেওয়া হলো না, আজকে তিনি অসুস্থ অবস্থায় আছেন, শেষ করে দিল। কারণ এই যে ধ্বংসের দিকে চলে গেল পুরো রাজনীতি দেশটা, এই এক রায়ের কারণে। এটা বোঝার ক্ষমতা খায়রুল হকের হলো না। একটা ঘোষণা দিয়েছে আমাদের আইন উপদেষ্টা, যদিও এই ঘোষণাটা হয়তোবা পুরনো, বাট আমরা আশা করি অন্তত এই ইন্টারিম অথবা আগামী দিনের বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আসবেন এটাকে পালন করবেন। এটা বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ প্রত্যেকের জন্য উপকারী একটা সিদ্ধান্ত। আপনার অলরেডি উপদেষ্টা পরিষদে এই বিষয়টার অনুমোদন দেওয়া হয়েছে। কাউকে গ্রেপ্তারের সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময় গুম একটা বড় আকার ধারণ করেছিল, আয়নাঘরের অস্তিত্ব আমরা দেখতে পেয়েছি। আর এই ঘটনাগুলোর শিকার যারা হয়েছেন তারা বলতে পারবেন এই বিষয়গুলো কতটা প্যাথেটিক, কতটা নির্মম আর কতটা ঝামেলাযুক্ত। নিশ্চয়ই আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। ফৌজদারি কার্যবিধির সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত আইন কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে পরিবার বা বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে। এখন এই বিষয়টা কেন জরুরি? আমরা আওয়ামী লীগ সরকার আমরা দেখেছি বা এর আগেও অতীতে বিভিন্ন সরকারগুলোর সময় এত বেশি না হলেও আর কি বলা হচ্ছে ছোটখাটো আকারে ছিল। কোনটা? মন চাইলো সাদা বা সিভিল ড্রেসে রাস্তাঘাট থেকে মানুষ ধরে নিয়ে যাচ্ছে, এরপর 2 থেকে 4 দিন আর খবর নাই, 10 দিন খবর নাই, হঠাৎ করে খবর আসতেছে যখন মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে লোকটা গ্রেপ্তার হয়েছে, তাকে র্যাব, পুলিশ অথবা গোয়েন্দা সংস্থাগুলো তাকে আটক করেছে। এই সময়টা পরিবারটার সাথে কি ঘটে? পরিবার যখন জানতে পারে আমার ছেলেটা, সন্তানটা, ভাইটা, জামাইটা পুলিশের কাছে আছে, মানে নিরাপদে আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই তথ্যটা না পাচ্ছে, পুলিশ গোপনে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সংস্থাগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, সময়টা একটা পরিবারের উপর একটা মিনি কেয়ামত চলে যায়। তো এই যে সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় খুবই যুগোপযোগী এবং কল্যাণকর হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে আপনার উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির সংশোধন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিষয়টি সামনে এনেছেন আমাদের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলছেন আইনগত একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধি পরিবর্তন করছিলাম বা সংশোধন করেছিলাম, আর আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি। সুপ্রিম কোর্টের 2টি সিদ্ধান্ত ছিল, গ্রেপ্তারের ব্যাপারে স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। এখন আইন তো এই দেশে অনেক আছে, কথাই বলে আসমানে তারা যত, পুলিশের ধারা তত, বা এই দেশে আইন তত, কিন্তু বাস্তবায়নটা আসলে কতটুকু হয় বা জবাবদিহিতা কতটুকু হয়? গ্রেপ্তার পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের যেন অধিকার থাকে যে এই বিষয়টা নিয়ে আসলে তারা কাজ করেছে। তো আমার কাছে মনে হয় এখানে বলা হয়েছে যে যেই পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করবে সেই পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টিটি আপনার থাকতে হবে বা দিতে হবে, আর এবং তাকে গ্রেপ্তারের পর যত দ্রুত সম্ভব গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার বা বন্ধু বা আইনজীবীকে যোগাযোগ করে এবং জানাতে হবে যে গ্রেপ্তার করেছি আমরা এই কারণে, এই মামলায় গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি এইখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় সে পুলিশ অফিসার নিতে পারবেন না, এর মধ্যে তাকে জানাতেই হবে। ইভেন গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি আঘাতের চিহ্ন থাকে বা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বলেন আমি অসুস্থ বোধ করছি, অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।